আজকের গল্প আশা দেবীর জন্মদিন। সংসার এক অদ্ভুত বিচিত্র জায়গা। এখানে কোনো অঙ্কই যেন মেলে না। অনেক সময় অনেক কিছুই মানিয়ে নিতে হয়, গুছিয়ে নিতে হয়। তোমার যা মন চাইছে তাই তুমি করবে, এটা কখনোই হয়ে ওঠে না। অনেক কিছুই বলা কথা বলা যায় না, অনেক কিছু ভাবা, সব কিছু প্রকাশ করা যায় না। এটাই বোধহয় সংসার, মানিয়ে নেওয়া, মানিয়ে চলা। সেরকমই আজকে একটা গল্প বলবো। আশা দেবীর জন্মদিন। সে তার ছেলেকে খুব কষ্ট করে মানুষ করেছে। তার ছেলের নাম দীপ। ছোটবেলায় আশা দেবীর স্বামী মারা গেছেন, তাই দীপকে সে একাই বড় করেছে সমস্ত রকম প্রতিকূলতার মধ্যে। দীপকে দিয়েছে ভালো স্কুল, কলেজ, ভালো ইউনিভার্সিটি। কোনো অভাব তিনি দীপের জন্য রাখেননি। যখন যা প্রয়োজন হয়েছে সব থেকে সেরাটাই তিনি দীপের জন্য দেওয়ার চেষ্টা করেছেন বা দিয়েছেনও। আজ দীপু বেশ বড় একটা চাকরি করে, খুব ভালো। তো সদ্য তাদের বিয়ে হয়েছে। বউয়ের নাম মালা, সেও কিন্তু চাকরি করে। দুজনের বেশ ভালোই সংসার। তো আজ দীপের মায়ের জন্মদিন, তাই দীপ ঠিক করে আজ সে অফিস যাবে না, ছুটি। কেননা সে আজকের দিনটা মায়ের সঙ্গে খুব আনন্দ করে, মজা করে এবং অন্যভাবে কাটাতে চায়। তাতে তার মা খুশি হবে, সে মাকে খুশি দেখতে চায়। তো এই কথা শোনার পরে তার স্ত্রী মালা বলে, তাহলে আজ আমিও অফিস যাব না। দীপ বলে, তাহলে চলো আজকে আমরা সকলে মিলে রেস্টুরেন্টে গিয়ে বেশ আনন্দ করে খাওয়া দাওয়া করব, মায়ের জন্মদিনটা এইভাবে আমরা সেলিব্রেট করব। এ কথা শোনার পরে মালা বলে, না, এইভাবে নয়, আজ আমি রান্না করব। আমি আজ রান্নাঘরে গিয়ে সমস্ত রকম মায়ের জন্য সব রকম ভাজাভুজি, পায়েস, চাটনি, পোলাও, মাংস, মাছ সব রান্না আজকে আমি নিজের হাতে করব এবং মাকে সুন্দর করে সাজিয়ে অন্য রকমভাবে জন্মদিনটা আজকে আমরা সেলিব্রেট করবো। এমনকি বাড়িও সাজাবো কিন্তু আমি নিজে। দীপ প্রথমে আপত্তি করেছিল যে না, তুমি এত কিছু করে উঠতে পারবে না, কিন্তু মালাও নাছোড়বান্দা, সেও ছাড়বে না। সে বলে, না, আমি সব পারবো বলে সে সকাল থেকেই কোমর বেঁধে লেগে পড়েছে। রান্নাঘরে সব কাজ নিজের হাতে সব করছে। সারাদিন অনেক পরিশ্রম করে সে অনেক কিছু রান্না করে ফেলেছে। এইবার সে কিছুটা বাড়ি গুছিয়ে নিল, তারপরে খাবার টেবিলটাকে সুন্দর করে সে গুছিয়ে ফেলেছে। গুছিয়ে ফেলে খাবার রেডি করে সে শাশুড়ি মাকে ডেকে নিয়ে এসেছে খাবার টেবিলে। সঙ্গে দীপও এসেছে, ভালো কথা। সে মাকে বসায় এবং সুন্দর করে গুছিয়ে তাকে খেতে দেয়। দীপকেও দিয়েছে, দীপও একই সঙ্গে বসেছে। শাশুড়ি মা বলেছিল, মালা, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমিও বসে পড়ো আমাদের সঙ্গে, আজকে আমরা সবাই একসঙ্গে খাই। মালা বলে, না মা, আজকে আমি পরিবেশন করব এবং আপনাদের দুজনকে আমি নিজের হাতে সুন্দর করে খাওয়াবো। আজকে শুরু হয় খাওয়া দাওয়ার পর্ব। এদিকে মাছ, মাংস, পোলাও সব রকম রান্না এক এক করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে মালা। শাশুড়ি মা খুব আনন্দের সঙ্গে মুখ হাসি হাসি করে খাচ্ছে। আনন্দের অনুষ্ঠান আজ। সত্যিই তো এমন দিন তো বারবার আসে না। তো এমন চলছে। হঠাৎ করে দীপের পাতে আসে মাংসটা। অন্যান্য খাবারগুলো হয়ে গেছে, মাংস রান্নাটা মোটেই তার ভালো লাগেনি। ব্যাস, দীপ অমনি চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, এটা কি রান্না হয়েছে? কি করেছো তুমি? এটা কি কোনো রান্না হয়েছে? এত বাজে রান্না! তোমাকে আমি আগেই বলেছিলাম যে আমরা রেস্টুরেন্টে যাব, তুমি সে কথা শোনোনি, বারবার আমাকে বাধা দিয়েছো এবং নিজের হাতে করার জিদ করেছো। এটা কি কোনো রান্না হয়েছে? এই বলে সে চিৎকার চেঁচামেচি করতে থাকে। মালা তো হতভম্ব, এটা কি হলো? অন্যদিকে মাও কিছুটা অবাক হয়ে যায়, দীপ কি করছে এটা? সে দীপকে চুপ করাবার অনেক চেষ্টা করে। সে বলে, না, এমন কিছু খারাপ হয়নি, ঠিক আছে, তোর যদি খারাপ লাগে তুই অন্য কিছু দিয়ে খা, অন্যান্য রান্নাগুলো তো আছে। দীপ তো কিছুতেই শুনবে না। সে বারবার বলতে থাকে, মায়ের জন্মদিনটা আমি আজকে খুব সুন্দর করে কাটাবো ভেবেছিলাম মায়ের সঙ্গে, তুমি তো সব পণ্ড করে দিলে। এটা তো আমি ভাবিনি, তোমাকে উপর ছেড়ে দিয়ে আমার মোটেই ভালো হলো না কাজটা। এই বলে একটা জোর অশান্তির সৃষ্টি হয়। মালা হতভম্ব হয়ে গিয়ে এবং
কাঁদো কাঁদো অবস্থায় সে শাশুড়ি মার কাছে ক্ষমা চায় তার এই ভুলের জন্য এবং সে কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। শাশুড়ি মাও অবাক হয় এবং বারবার দীপকে বোঝাতে চেষ্টা করে, ঠিক আছে, যেটা হয়ে গেছে থেমে যাও, আরও তো অন্যান্য আছে, সেগুলো দিয়ে খেয়ে নাও, ঠিক আছে, আমরা অন্য দিন ভালো করে রেস্টুরেন্টে খাবো। কিন্তু দীপ তো কিছুতেই শুনবে না। দীপ শেষ পর্যন্ত কারোই আর ভালো করে খাওয়া হলো না। মালা তো খেলোই না। অন্যদিকে মাও হাসি মুখ করে, যেহেতু তার বৌমা সারাদিন অনেক কষ্ট করে তার জন্য রান্না করেছে, তাই সে কিন্তু খাবার ফেলে উঠে যায়নি। সে খাবারটা খেয়েছে। খেয়ে সে দীপ যে ঘরে বসেছিল সে ধীর পায়ে সেই দীপের ঘরে গেছে এবং ছেলেকে বারবার বোঝাবার চেষ্টা করতে থাকলো যে সে কিন্তু এতটা রিয়াক্ট করে ঠিক করেনি এবং বৌমাকে আজকের দিনে কাঁদানোও কিন্তু উচিত হয়নি। সে তো সকাল থেকে অনেক কষ্ট করেছে, বাড়ি সাজিয়েছে, টেবিল সাজিয়েছে এবং সকাল থেকে সে কিন্তু একা হাতে এত কিছু রান্না করেছে। তার জন্মদিনটাই তো বড় কথা না? আজকের দিনটা আমরা কিভাবে কাটালাম এটাও তো একটা বড় কথা। কিন্তু দীপ তখন খুব রেগে আছে, কিছুতেই তার কোনো কথাই মাথায় ঢুকছে না। মা তখন বুঝলো যে দীপ এখন এতই রেগে আছে যে দীপের মাথায় কোনো কথাই আর ঢুকবে না। তাই সেও বাধ্য হয়ে দীপের ঘর ত্যাগ করে নিচের ঘরে চলে গেল। বিকালবেলায় দীপ বাড়ি থেকে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে সে একটা বড় মলে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে মায়ের জন্য সুন্দর দেখে একটা শাড়ি কিনল। আর কেকের দোকানে গিয়ে একটা বড় কেক নিল। তারপরে খাবারের দোকানে গিয়ে ভালো ভালো অনেক রকমের খাবার পদ সে কিনে ফেললো। কিনে সে বাড়িতে নিয়ে এলো। এবারে সে নিজে টেবিল গুছালো, সুন্দর করে সব সাজিয়ে গুছিয়ে সে মাকে নিয়ে এলো। মাকে দিয়ে কেক কাটালো। আশা দেবী কি আর করবেন, তিনি হাসি হাসি মুখে কেক কাটলেন। এরপরে দীপ তাকে সেই সুন্দর উপহারটি, যে কেনা শাড়িটি তুলে দিল। আশা দেবী কেক খুলতে বলল, দেখতে বলল, দেখো এর মধ্যে কি আছে। আশা দেবী খুললেন, খুলে দেখলেন একটা শাড়ি। সঙ্গে সঙ্গে আশা দেবী বলে উঠলেন, এটা কি করেছো দীপ? আমি তো এ ধরনের শাড়ি পরি না, তুমি এটা না ঠিক করোনি, তুমি আমাকে পয়সা দিয়ে দিতে পারতে, আমি কিনে নিতাম। এটা তুমি ঠিক করোনি, এটা কেমন শাড়ি, আমি এরকম শাড়ি পরি না। তখন দীপ একটু কষ্ট পেল, দুঃখও পেল এবং কিছুক্ষণ যাওয়ার পরে দীপ বলল, মা, আমি কিন্তু আজকে বিকালবেলায় মলে গিয়ে অনেক খোঁজাখুঁজির পরে তোমার জন্য এই শাড়িটা পছন্দ করেছিলাম। তোমার হয়তো ভালো লাগেনি, কিন্তু তুমি তো অন্যভাবেও আমাকে বলতে পারতে। আমাকে আজকে মন রাখার জন্যই বলতে যে না, ভালো হয়েছে। তুমি পরে একটা ভালো শাড়ি তোমার পছন্দ মতন কিনে নিতে পারতে। কিন্তু তুমি এরকম বললে কেন? আমি বলো তো কত কষ্ট করে তোমার জন্য শাড়িটা খুঁজেছি এবং সব কিছু আয়োজন করেছি তোমার জন্য। এরপরে মা দীপের পিঠে হাত বোলাতে বোলাতে বলল, আমি ঠিক এই কথাটাই তোমাকে দুপুরবেলায় বোঝাতে চাইছিলাম। বৌমা আজ অফিস ছুটি নিয়ে আমার জন্য অনেক কিছু রান্না করেছে একা হাতে। তোমার সেটা বোঝা উচিত ছিল। হয়তো একটা পদ সেই রকমভাবে ভালো হয়নি, মানছি, কিন্তু অন্যভাবেও তো বলা যেত। তার যে পদগুলো ভালো হয়েছে সেগুলোর সুনাম করতে পারতে, তারপরে বলতে পারতে যে আজকে এটা ঠিক হয়নি, ঠিক আছে, আমরা এবেলায় এটা খেলাম, আজকের দিন মালার হাতে রান্নার সেলিব্রেট করলাম, আর কাল না হয় আমরা রেস্টুরেন্টে গিয়ে আবার আনন্দ করে অন্যরকমভাবে পালন করব। কিন্তু তুমি তা করনি। তুমি এমন রিয়্যাক্ট করলে যে মালার আজকের দিনে আমার জন্মদিন, তবুও মালা কিন্তু আজ খেতে খেলো না এবং মেয়েটা সব আনন্দ যে সকাল থেকে সে করেছিল সব ন্যস্ত হয়ে গেল। সে ঘরে দুঃখে কাঁদতে লাগলো। আমি কি এভাবেই আমার জন্মদিন পালন করতে চেয়েছিলাম? আমার জন্মদিনটা তো শুধু জন্মদিন নয়, কিভাবে আমরা তিনজনে একসঙ্গে কাটালাম সেটাই তো বড় কথা। আমি তোমাকে এটাই বোঝাতে চেয়েছিলাম। তাই আমি বললাম যে শাড়িটা আমার পছন্দ হয়নি, আমার খুব পছন্দ হয়েছে। এবার যাও, তুমি বৌমার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও, যে অন্যায়টা তুমি করেছো। দীপ তখন তাই করল। সে তখন তার ভুল বুঝতে পারল এবং সে তার স্ত্রীর কাছে গিয়ে ক্ষমা চাইল। সকালবেলায় সে যে রিয়াক্টটা করে ফেলেছিল এতখানি, এটা উচিত হয়নি। এই ভুলটা তার মা তাকে ভাঙিয়ে দিল। তাহলে দেখলেন তো সংসার কেমন হয়? অনেক সময় অনেক কিছুকেই মানিয়ে নিতে হয়।
অন্যের মনের কথাটা ভাবতে হয়। সে কত কষ্ট করে কাজগুলো করছে এবং কতখানি ভালোবাসা নিয়ে করছে, এগুলোর দিকেও দেখতে হয়। সবসময় কি খেলাম সেটা বড় কথা নয়, কি দিয়ে খেলাম সেটাও বড় কথা নয়। বড় কথা হলো সে কি ভাবনা নিয়ে সেই রান্নাগুলো করেছে এবং কিভাবে সে পরিবেশন করেছে। তাই সংসার টিকিয়ে রাখতে গেলে সব নিয়মই মানা যায় না নিয়ম মাফিক। অনেক সময় অনেক কিছুকেই মানিয়ে নিতে হয়।